হ্যাঁ, শুরু করবেন। গুড আফটারনুন স্টুডেন্ট। হ্যাঁ ম্যাম। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আজকে তোমাদের যে বিষয়বস্তু হচ্ছে পরিবেশের উপরে, যেটা হচ্ছে ইউনিট 1 থেকে আমি বলছি। পরিবেশ, উদ্ভিদ ও প্রাণী, এদের পারস্পরিক সম্পর্কটা কি? শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাডাম, সব ঠিক আছে, আমি কোনো অসুবিধা হলে বলবো আপনাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরিবেশ, উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক সম্পর্ক ও আত্মবিক্রিয়া, আমাদের এটা হচ্ছে ইউনিট 1-এ আছে। ইউনিট 1-এ যে ম্যান আর এনভায়রনমেন্টের মধ্যে থেকে এই কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এবছর, মানে সেটা সম্পর্কে আমি বলছি তোমাদের। পরিবেশ হলো একটা বিস্তৃত গতিশীল ব্যবস্থা যেখানে সমস্ত রকমের জীব পরস্পরের উপর নির্ভরশীল। এই পরিবেশের 3টি উপাদান আছে। এই 3টি উপাদান পরস্পরের উপর নির্ভরশীল। উদ্ভিদ ও প্রাণী বাদে পরিবেশের কোনো অর্থ যেমন হয় না, তেমনি পরিবেশকে বাদ দিয়ে উদ্ভিদ ও প্রাণীর অস্তিত্ব থাকতে পারে না। আবার কি প্রাণী উদ্ভিদ ছাড়া এবং উদ্ভিদ ও প্রাণী ছাড়া এককভাবে এরা বাঁচতে পারে না। উদ্ভিদ কি করছে? সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সূর্যের আলোকে কাজে লাগিয়ে অজৈব পদার্থ থেকে নিজেদের খাদ্য প্রস্তুতের সময় কি করছে? বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এর পরিবর্তে কি হয়? বায়ুতে অক্সিজেন ত্যাগ করে, যা কি হয়? মানুষ গ্রহণ করে, সেটা গ্রহণ করে বেঁচে থাকে। যে কোনো জীব এই অক্সিজেনকে গ্রহণ করেই বেঁচে থাকে। বেঁচে থাকার জন্য কি দরকার? উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে এবং পুষ্টি লাভ করে। আর এই পুষ্টি উদ্ভিদ গ্রহণ করে, উদ্ভিদকে আবার খাদ্য হিসাবে গ্রহণ করে প্রাণীরা। প্রাণীদের মধ্যে সেই পুষ্টি ঢুকে যায়, তখন প্রাণীরা বেঁচে থাকে, প্রাণী পুষ্ট হয়। এরপর কি আবার মাংসাশী প্রাণী ও অন্য প্রাণী খাদ্য হিসাবে গ্রহণ করে এবং জীবন ধারণ করে। এবার কি হয়? উদ্ভিদ আর প্রাণী দুজনের মৃত্যু ঘটে। তখন কি মৃত উদ্ভিদ ও প্রাণীকে আণুবীক্ষণিক জীবেরা খাদ্য হিসাবে গ্রহণ করে এবং বেঁচে থাকে। এইভাবে পরিবেশ ও জীবের মধ্যে একটা ক্রিয়া বিক্রিয়া ঘটে, যেটা জীবজগৎ ও পরিবেশ একে অপরের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। পরিবেশ, উদ্ভিদ ও প্রাণী যে পারস্পরিক সম্পর্ক, সেটা তোমরা বুঝতে পারলে? যে আমি যে সম্পর্কর কথাটা আমি বললাম, পরিবেশ, উদ্ভিদ আর প্রাণী যে পারস্পরিক যে সম্পর্ক, সেটা তোমরা বুঝতে পারলে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। বোঝা গেল? এর হ্যাঁ ম্যাম। আগের দিন এর আগের দিন আমি বলেছিলাম জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের কি কি সমস্যা হয়ে থাকে, সেটা কেউ বলো। জনসংখ্যা বৃদ্ধি বৃদ্ধি হচ্ছে, এর ফলে কি হচ্ছে? আমাদের পরিবেশের উপর খুব চাপ সৃষ্টি হয়। কি কি সমস্যা হয়ে থাকে সেটা একটু বলো কেউ। আপনার ভিডিওটা কি অফ করা আছে? আর ভিডিওটা না মাঝে মধ্যে অফ হয়ে যাচ্ছে, আমি কিন্তু অনই করেছিলাম। ও, নেটওয়ার্কের খুব প্রবলেম চলছে আমার এখানে, তো বর্ষা হচ্ছে খুব। ঠিক আছে।
আচ্ছা বলো দেখি। আপনি নাম ধরে ধরে জিজ্ঞাসা করবেন। নামগুলি তো আসছেও না। পরিবেশ। আচ্ছা, এর পরের ইয়েটা আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে পরিবেশের উপর মনুষ্য সৃষ্টর কাণ্ড। পরিবেশের উপর মনুষ্য সৃষ্টর ক্রিয়াকাণ্ড। পরিবেশের উপর কি হচ্ছে, মানুষ যেই জিনিসগুলি করছে যার ফলে আমাদের পরিবেশের খুব ক্ষতি হচ্ছে। কি কি জিনিস কেউ কিছু বলতে পারবে? প্রচুর পরিমাণে কলকারখানা তৈরি হওয়ার জন্য সেই ধোঁয়া বাইরে এসে পরিবেশকে দূষিত করছে। হ্যাঁ, আর কি? প্লাস্টিক পোড়া। প্লাস্টিক। প্লাস্টিক যে ম্যাম ম্যাম যে পোড়ানো ম্যাম হচ্ছে বিভিন্ন তার ফলে। ম্যাম বিভিন্ন কলকারখানা থেকে পরিবেশ দূষণ হচ্ছে। হ্যাঁ, আর কি আছে? আচ্ছা, একজন ম্যাম মানুষের গাছ গাছ কেটে ফেলা। হ্যাঁ, সেটা আছে। দাবানল আচ্ছা। দাবানল। হুম। একজন মানুষের পারিপার্শ্বিক অবস্থাই হলো আমাদের পরিবেশ, ঠিক আছে? এই পারিপার্শ্বিক বলতে কি বোঝায়? প্রথমত কি বোঝায় আমাদের? বাতাস, জল, মাটিকে বোঝায়। আর দ্বিতীয় কি বোঝায়? পাহাড়, নদী, সমুদ্র, অরণ্য, মরুভূমি, পশু পাখি, কীটপতঙ্গ, উদ্ভিদ, আলো, উষ্ণতা আর শব্দকে বোঝায়, ঠিক আছে? তাহলে পরিবেশ হলো মানুষের পারিপার্শ্বিক অবস্থা, যেখানে জীব ও জড় সবাই এখানে বসবাস মানে এক জায়গায় টিকে আছে। এই দুজনে জীব ও জড় সমন্বয়ে একটা বিস্তৃত গতিশীল অবস্থা সৃষ্টি হয়, যেখানে সমস্ত রকমের জীব পরস্পরের উপরে নির্ভরশীল। যে কিছুক্ষণ আগে আমি বললাম সবুজ উদ্ভিদ কি করে খাদ্য উৎপাদন করছে, সেটা আবার মানুষ মানে প্রাণীদের মধ্যে ডিস্ট্রিবিউট করছে। তারপরে উদ্ভিদ প্রাণী মারা যাচ্ছে, সেই মৃত মৃত অবস্থায় যখন বিয়োজকরা তাদের বিয়োজিত করে সরল যৌগে পরিণত করে নিজেদের খাদ্য নিজেরা গ্রহণ করছে। এবার যখন এই আমাদের সুস্থ পরিবেশটা যখন জনসংখ্যার পরিমাণ যখন অত্যাধিক বৃদ্ধি পায়, তখন কি এই পরিবেশের উপর প্রচুর ক্ষতি হয়। কি করে? যেমন মানুষ করে কি, যখন জনসংখ্যা অত্যাধিক বৃদ্ধি হচ্ছে তখন সবকিছু বিষয়ের উপর খুব চাপ সৃষ্টি হচ্ছে। যেমন কি কি? কৃষি, শিল্প, আর কি আছে বলো? কৃষি, শিল্প, আর কি? বাসস্থান। বাসস্থান, চাষবাস, জ্বালানি, ঠিক আছে? চাকরির ক্ষেত্রে, সমস্ত কিছুর ক্ষেত্রে কি জনসংখ্যার ভীষণভাবে জনসংখ্যার সমস্যা, মানে অত্যাধিক জনসংখ্যা হলে আমাদের এই সমস্যাগুলি হয়ে থাকে। তারপরে কি? দ্রুত অধিক পরিমাণে শিল্প স্থাপন। আমরা যদি অত্যাধিক পরিমাণে শিল্প স্থাপন করি, তা কলকারখানার জলগুলি যেমন আমাদের নর্দমার মাধ্যমে যখন জলগুলি যায় তখন ওই জায়গাগুলিকে পুরো পলিউটেড করে দেয়, পুরো দূষণ সৃষ্টি করে দেয়। এবার কি কলকারখানা যেই ঘিঞ্জি অঞ্চলগুলিতে থাকে সেই সমস্ত জায়গাতে বজ্র পদার্থ ফেলার ফলে বা কঠিন বজ্র ফেলার ফলে সেখানে কি হচ্ছে? প্রচন্ড দূষণ সৃষ্টি হয়। তাছাড়া কি হয়? কলকারখানা থেকে যে ধোঁয়া বের করা হয় সেটা কি আকাশে মিশে যায়, সেটা আমাদের বায়ুতে প্রচন্ড এফেক্ট করে। এর ফলে কি আমাদের বায়ু দূষণ হচ্ছে, জল দূষণ হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে, মৃত্তিকা দূষণ হচ্ছে, সব রকমের দূষণ হয়ে থাকে। এরপরে কি? দ্রুত নগর উন্নয়ন। নগর উন্নয়নটা কি হয়? আমরা কি বেশিরভাগ দেখা যায় যে আমাদের
আমরা গ্রাম অঞ্চলে যখন বেশিরভাগ দেখা যাচ্ছে যে শিক্ষিতর পরিমাণ বেড়ে যাচ্ছে, তখন তারা কি করছে, গ্রাম থেকে শহরে আসে চাকরির সূত্রে। এমনিতেই শহরে প্রচুর পরিমাণে জনসংখ্যা থাকে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মানুষ এসে ওই শহর অঞ্চলে চাপ সৃষ্টি করে। তখন কি হয়, ওখানে বিভিন্ন বড় বড় ফ্লাডগুলি সৃষ্টি হয়। এর ফলে কি হয়, অত্যাধিক ফ্লাড সৃষ্টি হওয়ার ফলে কি মৃত্তিকার উপর চাপ সৃষ্টি হয়, জলের অসুবিধা হয়, জল দূষণ হয়, মৃত্তিকা দূষণ হয়। এরপরে আর কি হয়, বাসস্থান, খাদ্যের সমস্যা হয়ে থাকে। অনেক জনসংখ্যা অত্যাধিক বৃদ্ধির ফলে এগুলি হয়ে থাকে। আবার কি হচ্ছে, দ্রুত নগরায়ণ সৃষ্টির ফলে কি বৃক্ষচ্ছেদন করা হয়, গাছপালাগুলি কেটে ফেলা হয়। তখন কি হয়, গাছপালা কেটে ফেলার ফলে আমাদের কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনের মধ্যে কোনো সমতা বজায় থাকে না। ফলে কি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়, তখন আমাদের নানা রকম সমস্যা হয়ে থাকে। অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার জন্য মানুষের শ্বাসকষ্টের সমস্যা হয়ে থাকে। এরপরে কি আছে, ভীষণভাবে যানবাহন বৃদ্ধি হয়, কৃষিকাজে কীটনাশক ব্যবহার করা হয়, কৃষিকাজে অত্যাধিক পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করা হয়। এছাড়া কি করে, জলাশয়ে বর্জ্য পদার্থ নিক্ষেপ করে, পারমাণবিক বিস্ফোরণ হয়। এই সব কারণের জন্য আমাদের পরিবেশ দূষিত হয়। পরিবেশ দূষিত হওয়ার ফলে যে আমাদের সুস্থ পরিবেশ থাকার কথা, সেটা না থাকার ফলে আমাদের নানা রকম রোগের সৃষ্টি হয়। শুধু মানুষের ক্ষেত্রে নয়, পশু পাখি, বিভিন্ন ছোটখাটো জীবের ক্ষেত্রেও এই সমস্যাগুলি হয়ে থাকে। এছাড়া কি প্রাকৃতিক কারণেও দূষণ হয়, যেটা হচ্ছে তেজস্ক্রিয়তা, অগ্নুৎপাত, তীব্র ঝড় ঝঞ্ঝা, বন্যা, খরা, সাইক্লোন, দাবানল। এইগুলির জন্য আমাদের পরিবেশে বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে পরিবেশ দূষিত হচ্ছে। আচ্ছা, এই কথাটা বুঝতে পারলেন? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। হ্যাঁ ম্যাডাম, বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে হচ্ছে শিল্প বিপ্লব থেকে পরিবেশের উপরে মানুষের ক্রিয়াকর্ম। শিল্প বিপ্লব থেকে পরিবেশের উপরে মানুষের ক্রিয়াকর্মটা কি, বুঝতে পারছো প্রশ্নটা? না ম্যাম, আর একবার বলুন। শিল্প বিপ্লব হচ্ছে আমাদের শিল্পের দিক থেকে উন্নতি করছি, সেই দিক থেকে আমাদের অর্থনৈতিক উন্নতি হচ্ছে, কিন্তু আমাদের পরিবেশের উপর প্রচন্ড চাপ সৃষ্টি হচ্ছে, যার ফলে পরিবেশের ক্ষতি হওয়ার সাথে সাথে মানুষ, জীব, প্রাণী সবারই ক্ষতি হচ্ছে। কেন হচ্ছে সেটা বলো। কি হচ্ছে কি, আমাদের যেমন অর্থনৈতিক উন্নতির হচ্ছে, অর্থনৈতিক দিক থেকে আমরা শিল্পের উৎপাদন বৃদ্ধি করছি, সেটা আদান প্রদান করছি। এর ফলে অর্থনৈতিক পরিকাঠামো উন্নতি করবে, দেশে দেশে ভারী ও হালকা শিল্প স্থাপনের মধ্যে দিয়ে শিল্পায়নের বৃদ্ধি পায় এবং কি হয়, বাণিজ্য সম্প্রসারিত হয়। এতে কি হচ্ছে, প্লাস্টিক, চর্ম, বস্ত্র, ঔষধ, ছোট বড় অনেক কলকারখানাগুলি শহরের নানা স্থানে নানাভাবে বিস্তার লাভ করে। এতে কি হচ্ছে, সিমেন্ট, চিনি, কাগজ, পাট, পেট্রোকেমিক্যাল, এই কলকারখানা নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে ওঠে। তারপরে কি হয়, এতে কি হচ্ছে, যে এখানকার যে ধাতু, বৈদ্যুতিক, রাসায়নিক, যানবাহন, কলকারখানার দিনে দিনে ব্যাপক প্রসার ঘটে। এছাড়া সাধারণ মানুষের অর্থনৈতিক দিক থেকে ছোট ছোট শহর ও গ্রাম অঞ্চলে নানা রকম কুটির শিল্প গড়ে ওঠে। এতে কি হচ্ছে, কি কি সমস্যা হচ্ছে, শিল্পাঞ্চল থেকে কি হচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে, সেটা বায়ুমণ্ডলকে দূষিত করে। আবার শিল্পাঞ্চল থেকে যে নির্গত বজ্র পদার্থ জলে ফেলে দেওয়া হচ্ছে,
তার ফলে কি হচ্ছে, নদ নদী, পুকুর, হ্রদ, এই জলাশয়গুলি তাদের স্বাভাবিকতা হারিয়ে যাচ্ছে। শিল্পাঞ্চলগুলিকে ঘিরে পরিকল্পনাহীন জনবসতি বৃদ্ধি পাওয়ায় কি হচ্ছে, শহর অঞ্চলে ক্রমাগত বর্ধিত বজ্র পদার্থ মানুষের প্রতিদিনকার জীবনযাত্রাকে দুর্বিষহ করে তোলে। এইগুলি হচ্ছে আমাদের শিল্প বিপ্লবের থেকে পরিবেশের উপর মানুষের ক্রিয়াকাণ্ডটা। তাহলে এটাতে বোঝা গেল কি কি জিনিস, বুঝতে পারলে তোমরা? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। হ্যাঁ ম্যাম, বুঝতে হ্যাঁ পেরেছি। ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এর আগের দিন আমি বলেছিলাম পরিবেশের উপাদানগুলি কি কি, সেটা বলো দেখি। জল, আলো, বাতাস, মাটি, এইসব। হ্যাঁ, জল, আলো, বাতাস, মাটি, এটা ঠিকই বলেছো, কিন্তু উপাদান আছে, সেটা হচ্ছে আমি বলেছিলাম লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার আর অ্যাটমসফিয়ার সমন্বয়ে গঠিত পরিবেশের উপাদান। বিশ্ব পরিবেশটা কি, লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, অ্যাটমসফিয়ারের সমন্বয়ে গঠিত হয়। লিথোস্ফিয়ারটা কি, যেটা হলো মাটি, যা পৃথিবীর অতি প্রয়োজনীয় অংশকে আবৃত করে রাখে। আর হাইড্রোস্ফিয়ারটা কি, সমুদ্র, নদী, হ্রদ, ভৌমজল, এইগুলি। আর অ্যাটমসফিয়ার কি, এগুলো হচ্ছে একটা বায়ুস্তর, অনেকগুলি বায়ুস্তর যা পৃথিবীকে পরিবেষ্টন করে থাকে, যেখানে কঠিন ও তরল পদার্থ ভাসমান অবস্থায় অবস্থান করে। আচ্ছা, এবার বলো পরিবেশ সুরক্ষায় ভারত সরকারের ভূমিকা কি? পরিবেশ সুরক্ষায় ভারত সরকারের ভূমিকা বলতে কি বোঝো? কেউ বলতে পারবে? পরিবেশ সুরক্ষায় ভারত সরকারের ভূমিকা বলতে কি বোঝায়? কেউ বলতে পারবে? না ম্যাডাম। আচ্ছা, শোনো তাহলে মন দিয়ে। পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সরকারের ভূমিকা আছে, গুরুত্বপূর্ণ এটা খুব। এক্ষেত্রে কি করে, সরকারি শিল্পনীতি প্রচারের মাধ্যমে বিশেষ ভূমিকা নেয়। পরিবেশ সংক্রান্ত সরকারি পরিকল্পনা ও নীতি গ্রহণ করে। আর পরিবেশ আইন প্রণয়ন করে, আইনের ব্যবস্থা করে। কেন্দ্রীয় সরকার পরিবেশ ও বন দপ্তরের উদ্যোগে 1986 খ্রিস্টাব্দে পরিবেশ সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ আইন প্রণীত হয়। ঠিক আছে। আচ্ছা, 1992 খ্রিস্টাব্দে ব্রাজিলে রিও ডি জেনেরিও শহরে পরিবেশ সংক্রান্ত এক সম্মেলন হয়। এই সম্মেলনে 7,000 প্রতিনিধি ও বহু স্বেচ্ছাসেবী সংস্থা অংশ নেয়। এই সম্মেলনকে বলা হয় বসুন্ধরা সম্মেলন। 1992 খ্রিস্টাব্দে ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে পরিবেশ সংক্রান্ত এক সম্মেলন হয়। এই সম্মেলনে 7,000 প্রতিনিধি, বহু স্বেচ্ছাসেবী সংস্থা অংশ নেয়। এই সম্মেলনকে বসুন্ধরা সম্মেলন বলা হয়। বোঝা গেল? হ্যাঁ ম্যাডাম। বোঝা গেল। আচ্ছা, আমি এবার কয়েকটা কোশ্চেন বলছি, সেগুলো লিখবে, আমাকে উত্তরগুলি দেবে। রেডি আছো তোমরা সবাই? সবাই রেডি। আচ্ছা, লেখো। কোনটি দূষণ বৃদ্ধি করে না? জনসংখ্যা বৃদ্ধি, না শিল্পায়ন, না বৃক্ষরোপণ? বৃক্ষরোপণ। হ্যাঁ, ঠিক আছে। তারপরেরটা, কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান নয়? কোনটি প্রাকৃতিক পরিবেশের
উপাদান নয়? বায়ু, জল, রাজনীতি? রাজনীতি। হ্যাঁ, ঠিক আছে। তারপরের কোশ্চেন হচ্ছে শিল্প কারখানা থেকে পরিত্যক্ত গ্যাসগুলি হলো SO2, NO2, CO নাকি সবগুলি? ম্যাম সবগুলি। হ্যাঁ, সবগুলি। সবগুলি হবে। সবগুলি ম্যাম। হ্যাঁ, ঠিক আছে। বিশ্ব পরিবেশ দিবস হলো কি 5ই জুন না 5ই জুন। 5ই জুন। ঠিক আছে। পশ্চিমবঙ্গে আর্সেনিক আক্রান্ত জেলাগুলির সংখ্যা কত? 5 না 6 না 8 না 7? ম্যাম জানি না। 8টি হবে ম্যাম জানি না। সব থেকে বেশি। 8 হবে, 8 হবে। ও আচ্ছা, জলে প্যাথোজনের উপস্থিতির কারণে হয়, জলে প্যাথোজনের উপস্থিতির কারণে হয় টাইফয়েড, কলেরা, আমাশয় না সবগুলি? টাইফয়েড। না, এটা সবগুলি হবে। আমাদের জলের থেকে আমাদের সবকিছুই হয়, টাইফয়েড, কলেরা, আমাশয়। ঠিক আছে। আচ্ছা, এরপরেরটা হচ্ছে কোনটি গ্রিন হাউস গ্যাস? নাইট্রোজেন, অক্সিজেন, মিথেন না হাইড্রোজেন? মিথেন। CH4। মিথেন। গ্রিনহাউস গ্যাস, নাইট্রোজেন, অক্সিজেন, মিথেন না হাইড্রোজেন? না, মিথেন। মিথেন। CH4 ম্যাম। আচ্ছা, মিথেন। কথা বলো না। মিথেন। কোনটি সব থেকে বেশি ওজোন গহ্বর তৈরির জন্য দায়ী? CFC না SO2 না NO না NO2? CFC, ক্লোরোফ্লোরোকার্বন। CFC হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। ক্লোরোফ্লোরোকার্বন। আচ্ছা, এবার বলবে কয়েকটি সত্যি না মিথ্যা বা ট্রু বা ফলস। লিখছো তোমরা? হ্যাঁ ম্যাম লিখছি। প্রথমে লেখো বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরকে বলা হয় ট্রপোস্ফিয়ার। ঠিক। হ্যাঁ, এটা সত্যি। সত্য। কলেরা হলো, ওটা সত্যি, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরকে বলা হয় ট্রপোস্ফিয়ার, এটা সত্যি কথা। ট্রপোস্ফিয়ার। আচ্ছা, হ্যাঁ, ট্রপোস্ফিয়ার। কলেরা 2 নম্বর হচ্ছে কলেরা জলবাহিত রোগ নয়, এটা সত্যি না মিথ্যা? মিথ্যা, ঠিক। পরের কোশ্চেন হচ্ছে ধোঁয়াশা হলো ধোঁয়া আর ধুলোর মিশ্রণ, সত্যি না মিথ্যা? হ্যাঁ ম্যাম সত্যি। না, এটা সত্যি হবে না, এটা মিথ্যা। ধোঁয়াশা হলো ধোঁয়া কুয়াশার মিশ্রণ, ধোঁয়া ও কুয়াশার মিশ্রণ। এখানে আছে ধোঁয়াশা হলো ধোঁয়া আর ধুলোর মিশ্রণ। ঠিক আছে। পরের কোশ্চেন হচ্ছে ব্যাকটেরিয়া সমস্ত জায়গায় অবস্থান করে, সত্যি না মিথ্যা? সত্যি। মিথ্যা। মিথ্যা। ব্যাকটেরিয়া মিথ্যা কেন হবে? ব্যাকটেরিয়া তো সব জায়গায় থাকে, এটা তো সত্যি। এটা সত্যি হবে, ট্রু হবে। ব্যাকটেরিয়া সমস্ত জায়গায় অবস্থান করে। তারপরে কোশ্চেন হচ্ছে ppm বলতে বোঝায় পার্টস পার মিলিয়ন,
এটা সত্যি না মিথ্যা? হ্যাঁ, সত্য। এটা ppm সত্যি হবে, এটা ট্রু হবে। এটা হচ্ছে ppm হচ্ছে p হচ্ছে পার্টস, আর p তারপরে p হচ্ছে পার, আর m হচ্ছে মিলিয়ন। তারপরের কোশ্চেন হচ্ছে ওজোন স্তর ইউভি পরের কোশ্চেন হচ্ছে ওজোন স্তর ইউভি রশ্মি থেকে রক্ষা করে, পৃথিবীকে হ্যাঁ ম্যাম, রক্ষা করে। এটা কি সত্যি সত্য। না মিথ্যা? সত্য। ইউভি সত্য ম্যাম। ইউভি কথার, আচ্ছা ঠিক আছে, তাহলে বলো ইউভি কথাটার অর্থ কি? আল্ট্রাভায়োলেট। আল্ট্রাভায়োলেট কি? রশ্মি ম্যাম, যে রশ্মি। রশ্মি। রশ্মি, আল্ট্রাভায়োলেট রশ্মি। এবার বলো ইউএনইপি ফুল ফর্ম কি? কি ম্যাম আরেকবার বলুন? ম্যাম আরেকবার বলুন। ইউএনইপি, ইউএনইপি এর ফুল ফর্ম কি? এই ইউনাইটেড ন্যাশনাল ইউনাইটেড ইউনাইটেড, নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রামে। হ্যাঁ ন্যাশনাল হবে না, নেশনস হবে, ঠিক আছে। ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম এর কাজ কি? সংগঠন সৃষ্টি করা। পরিবেশ সংক্রান্ত কাজকর্ম দেখার জন্য এটা তৈরি করা হয়েছিল, দেখার জন্য রাষ্ট্রসংঘের অধীনে ইউএনইপি নামে এক সংগঠন সৃষ্টি করে, ঠিক আছে। আইইউসিএন বলতে কি বোঝো? আইইউসিএন ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ অফ নেচার, অফ নেচার। এটা এটা কিসের জন্য ব্যবহার করা হয়েছিল? আন্তর্জাতিক স্তরে পরিবেশ আন্দোলনের জন্য। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা। এটা 1980। কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1948। 48 না 19। 1948 খ্রিস্টাব্দে। 1948 খ্রিস্টাব্দে গঠিত হয় পরিবেশ আন্দোলন। আন্তর্জাতিক স্তরে পরিবেশ আন্দোলন কর্মসূচির কথা প্রথম বলে, ঠিক আছে। এবার বলো পরিবেশ কাকে বলে? আরে আশেপাশে যা কিছুই দেখছি সবই পরিবেশ। হ্যাঁ সেটা আছে, কিন্তু ভালোভাবে বলতে গেলে সংজ্ঞাটা কিভাবে বলবে? জল, আলো, বাতাস এইসব নিয়ে যা গড়ে ওঠে তাকে বলা হয়ে থাকে পরিবেশ। হ্যাঁ, জড় ও জীবের মধ্যে জীবের সমন্বয়ে গঠিত মানুষের পারিপার্শ্বিক অবস্থাকেই পরিবেশ বলে, ঠিক আছে। পরিবেশকে আমরা ক ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে ম্যাম। প্রাকৃতিক পরিবেশ, হ্যাঁ দু ভাগেও বলা যায়, হ্যাঁ বলো। প্রাকৃতিক পরিবেশ, জৈবিক পরিবেশ আর মনুষ্য সৃষ্ট কৃত্রিম পরিবেশ। হ্যাঁ, যে এইটার বলবে তাহলে 3 ভাগে লিখবে। আর হচ্ছে যে যদি বলে প্রাকৃতিক 2 ভাগে তাহলে কি বলবে? ও ভাগ দুটি বলো। প্রাকৃতিক আর কৃত্রিম। জৈবিক পরিবেশ বলবে, ঠিক আছে। আচ্ছা, এবার বলে প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা কি কি পাচ্ছি? মাটি, জল, বায়ু, আলো। আলো প্রভৃতি। হ্যাঁ, মাটি, জল, আলো, বায়ু প্রভৃতি, মাটি সব এগুলোই। হ্যাঁ, আর জৈবিক পরিবেশের মধ্যে আমরা কি পাচ্ছি? উদ্ভিদ জগৎ, উদ্ভিদ প্রাণী, জগৎ, অনুজীব সমূহ। হ্যাঁ, আর হচ্ছে মনুষ্য সৃষ্ট পরিবেশ বা সামাজিক পরিবেশ বলতে আমরা কি কি পাচ্ছি সেখানে? রাজনীতি আছে, বৃত্তি, পেশা, ধর্ম, সংস্কৃতি, সামাজিক রীতিনীতি, ঠিক আছে।
বৃত্তি বা পেশা বা ধর্ম এগুলি। আচ্ছা, ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশ কাকে বলে বা ন্যাচারাল এনভায়রনমেন্ট কাকে বলে? প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? প্রকৃতির জল, হ্যাঁ বলো। জল, বায়ু, মাটি, আলো এসব নিয়ে গঠিত জড় ও সজীব পদার্থের সমষ্টিকে বলা হয়ে থাকে প্রাকৃতিক পরিবেশ। প্রকৃতি নিজে থেকে যে পরিবেশের সৃষ্টি করে, যেখানে মানুষের কোনো হাত থাকে না, সেটাই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। ঠিক আছে। আচ্ছা, এরপরে বলো তাহলে ম্যান মেড এনভায়রনমেন্ট বা মনুষ্য সৃষ্ট পরিবেশ কাকে বলে? মানুষ যে প্রকৃতি সৃষ্টি করে তাকে বলা হয়ে থাকে মনুষ্য সৃষ্ট পরিবেশ। পরিবেশের মধ্যে মানুষ যেভাবে, পরিবেশের যে অংশ মনুষ্য সৃষ্ট বা তার গঠন ও রক্ষণাবেক্ষণ মানুষের নিয়ন্ত্রণাধীন, সেই অংশকেই মনুষ্য সৃষ্ট বা ম্যানমেড এনভায়রনমেন্ট বলে। বুঝতে পেরেছি। আচ্ছা, এর পরের কোশ্চেন হচ্ছে পরিবেশ দূষণ ঘটায় প্রাকৃতিক কারণগুলি কি কি? ম্যাম অগ্নি উৎপাত, দাবানল। ঠিক করে বলো, যে বলছো ঠিক করে বলো। ম্যাম অগ্নি উৎপাত আছে, অগ্ন্যুৎপাত, দাবানল দাবানল, আছে, খরা, ভূমিকম্প আছে। বন্যা, খরা। তেজস্ক্রিয়তা আছে, হ্যাঁ, বন্যা, খরা, সাইক্লোন আর তেজস্ক্রিয়তা। ঠিক আছে। আর মনুষ্য সৃষ্ট কারণগুলি বলো। আমফান আছে, কলকারখানা থেকে বেরো, কিছুক্ষণ আগেই আমি বললাম, কলকারখানার ধোঁয়া, জনসংখ্যা বৃদ্ধি, দ্রুত নগর উন্নয়ন, দ্রুত শিল্প স্থাপন, বৃক্ষচ্ছেদন, ভীষণভাবে যানবাহন বৃদ্ধি, কৃষিকাজে কীটনাশক ঔষধ, কৃষিকাজে অত্যাধিক পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ, বিভিন্ন জলাশয়ে বর্জ্য পদার্থ নিক্ষেপ, পারমাণবিক বিস্ফোরণ, আর কি অপরিকল্পিতভাবে নগর শিল্পায়ন, শিল্প স্থাপন, নগর আর শিল্প স্থাপন। ঠিক আছে। আচ্ছা, আজকে কিছু বুঝতে কোনো অসুবিধা হয়েছে?